ওকে, গুড ইভিনিং সবাই। সবাই ঠিকঠাক আমার সাউন্ড শুনতে পাচ্ছ? ঠিকঠাক সাউন্ড শোনা যাচ্ছে? কার্তিক, তনুশ্রী? ওকে। ওকে, আর একটা মিনিট আমরা অপেক্ষা করি, ঠিক আছে? তোমাদের যারা বন্ধু বান্ধব তারা একটু জয়েন হয়ে যাক, তারপর আমরা কিন্তু শুরু করব। আচ্ছা, এবার একটু বলবে তনুশ্রী, এবার কি হচ্ছে কিনা একবার বলবে? এখনো কি ইকো হচ্ছে তনুশ্রী? বা বাকিদের সবার ক্ষেত্রে কি ইকো হওয়ার প্রবলেম হচ্ছে? গোপাল, কার্তিক, তনুশ্রী, এখন কি ঠিক আছে সাউন্ড? অল ক্লিয়ার, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। শোনা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সবাই স্ক্রিনটা কি ঠিকঠাক দেখতে পাচ্ছ? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ ঠিকঠাক? ওকে। ওকে, দেখো, সর্বপ্রথম আমি মূলত, আমার নাম হলো চঞ্চল। চঞ্চল স্যার বলতে পারো তোমরা, চঞ্চল দা, যা ইচ্ছা তোমরা তোমাদের সুবিধা মতো বলতে পারো। আমি বিশেষ করে ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে থাকতেই বেশি পছন্দ করি। ঠিক আছে, স্টুডেন্ট টিচারের যে রিলেশন আমি চাই সেটা যত ফ্রেন্ডলি থাকবে ততই কিন্তু ভালো হয় বলে আমার মনে হয়। ঠিক আছে, এক একজন টিচারের দৃষ্টিকোণ থেকে এক এক রকম হয় অবশ্যই, তবে আমি তোমাদেরকে ফ্রেন্ডলি ভাবেই পড়াতে চাই। মূলত আমি তোমাদের দুটো সাবজেক্ট নেব। ঠিক আছে, দুটো সাবজেক্ট বলা ভুল, দুটো টপিক নেব। একটা হচ্ছে সিডিপি, ঠিক আছে, সিডিপি কিছুটা অংশ নেব, এবং আমাদের যে ম্যাথ পেডাগজি সেটা কিছুটা অংশ নেব। আজকের যে তোমাদের ডেমো ক্লাস যেখানে তোমরা জয়েন হয়েছো, এটা মূলত আজকে সিডিপির করানো হবে। এবং স্যারের সাথে কথা বলে আরেকটা দিন তোমাদের ম্যাথামেটিক্স যে পেডাগজি যে পোর্শন রয়েছে সেটারও কিন্তু ডেমো ক্লাস দেবো আমি। ঠিক আছে, যে ডেমো ক্লাসগুলো তোমরা সবাই দেখতে পারবে, তারপর অবশ্যই ভালো লাগলে কিন্তু এই কোর্স কিন্তু তোমরা বাই করতে পারবে। ঠিক আছে, দেখো, মূলত টার্গেট ডেট 2024, ঠিক আছে, অর্থাৎ 2024 সালে সম্ভবত ডিসেম্বরের 8 তারিখ, এখনো অবধি যতটা খবর রয়েছে, ডিসেম্বরের 8 তারিখ। আচ্ছা, ফেস ফেস দেখার বন্দোবস্ত আপাতত আজকে নেই। ঠিক আছে, নেক্সট দিন থেকে আমি ট্রাই করব ওয়েবক্যাম দিয়ে ফেস দেখানোর। ঠিক আছে, আচ্ছা, তো মোটামুটি এখনো অবধি যা খবর রয়েছে, মোটামুটি ধরা যেতে পারে ডিসেম্বরের 8 তারিখ বা 9 তারিখ, এই যে 8 তারিখই সম্ভবত রবিবার পড়ছে, ওই দিন সম্ভবত 2024-এর টেট হতে পারে যদি কোনো অঘটন না ঘটে। ঠিক আছে, এই যে 2023 সালে যে টেট হলো সাংবাদিক বৈঠকে সেদিন বলা হয়েছিল, হয়তো অনেকে খেয়াল করেছে, হয়তো অনেকে করনি। তো ব্যাপার হচ্ছে 2023 সালের টেট দেখে আমরা যেটা বুঝতে পারলাম যে সেটার যে অবস্থা, প্রশ্নের মান কিন্তু দিন দিন কঠিন হচ্ছে। তাই যদি কেউ ভেবে থাকো বা যদি কেউ ভাবে স্বাভাবিকভাবে যে হ্যাঁ, নোটিফিকেশন দেবে, নোটিফিকেশন দেওয়ার পর কি করব, আমরা ক্লাস শুরু করব, আমরা পড়াশোনা শুরু করব, তাহলে কিন্তু সেই অথৈ জলে কিন্তু পড়তে হবে। ঠিক আছে,
তাহলে কিন্তু সেই অথৈ জলে পড়তে হবে, অর্থাৎ মুশকিল হয়ে যাবে তখন। তো স্বাভাবিকভাবে যে প্রশ্নের যে কাঠিন্য মান রয়েছে সেই অনুযায়ী যদি আমরা পড়াশুনো করতে চাই, স্বাভাবিকভাবে কি করতে হবে, আমাদের প্রথম থেকে কিন্তু প্রস্তুতি শুরু করতে হবে। আর প্রথম থেকে যারা প্রস্তুতি শুরু করবে স্বাভাবিকভাবে অনেক বেশি এগিয়ে থাকবে। সিলেবাস, এবার কথা হচ্ছে সিলেবাস, যেটা অরিন্দম জিজ্ঞাসা করছো। সিলেবাসের ক্ষেত্রে মোটামুটি সিডিপি খুব একটা কিছু চেঞ্জ হয় না কোনো বছর। আমি পরে আরেকটা দিন তোমাদের সিলেবাস ডিসকাস করে দেবো, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? সিডিপির খুব একটা কিছু কিন্তু প্রবলেম হবে না। বাদ বাকি আরো একজন স্যার থাকবেন, তিনিও করাবেন, ঠিক আছে? দুজন মিলে আমরা করিয়ে দেবো সিডিপির। কোনো রকম বলতে পারো যে এমন ভাবে করাবো যে কোনো রকম প্রবলেম তোমাদের হবে না। সেটা তুমি এখান থেকে পড়ে তুমি সিটেটও ক্র্যাক করতে পারবে, তুমি ওয়েস্ট বেঙ্গল টেটও ক্র্যাক করতে পারবে, ঠিক আছে? একদম ওরিয়েন্টেশন ক্লাস, এটা সবকিছু কিন্তু ধীরে ধীরে পাবে। আর অবশ্যই বলবো যাদের এখনো সিটেট ক্র্যাক করা নেই তারা অবশ্যই কিন্তু সিটেট এর ফর্মটা ফিল আপ করে দিও। জুন জুলাই বা আগস্টের দিকে কিন্তু ফর্ম আসবে, ঠিক আছে? একবার কিন্তু সিটেটটা ক্লিয়ার করে রাখবে সবাই, ঠিক আছে? বিহারে অনেক বড় বড় নিয়োগ হচ্ছে। তো সর্বপ্রথম এই অনলাইন মাধ্যমে যে ক্লাস করছো, এখানে দেখো কিছু বিশেষ সুবিধা রয়েছে, কিছু বিশেষ অসুবিধা রয়েছে, তাই না? স্বাভাবিকভাবে ঘরে বসে খুব অল্প খরচে অল্প সময়ে এত সুন্দরভাবে পড়াশুনো করতে পারছো, সেটা যেমন সুবিধা রয়েছে। মূল অসুবিধা কি, যেহেতু আমি শিশু মনস্তত্ত্ব পড়াচ্ছি সেক্ষেত্রে মনের কিন্তু জ্ঞান একটু রাখতে হয় আমাদেরকে, ঠিক আছে? স্বাভাবিকভাবে কি মনে হবে যে তোমার আজ শরীরটা খুব একটা ভালো নেই, তোমার আজ মনটা খুব একটা ভালো নেই, তো আজকের ক্লাস কি করব, আজকের ক্লাস দেখতে পাচ্ছি না, কালকে রেকর্ড দেখে নেবো, রেকর্ড দেখার তো ব্যবস্থা রয়েছে, ঠিক আছে? কালকে হলো না, পরশু একসাথে 3টে রেকর্ড দেখে নেবো। এই যে এই মনোভাবটা যখন মনের মধ্যে চলে আসবে, বিশ্বাস করো আর কিন্তু কিচ্ছু হবে না, ঠিক আছে? বিশ্বাস করো আর কিন্তু কিছু হবে না, কারণ এই রেকর্ড জমে জমে এত পরিমাণ রেকর্ড হয়ে যাবে, শেষে আর কোনো কিছুই ভালো লাগবে না, না তোমার রেকর্ডগুলো পুরনো রেকর্ড দেখতে ইচ্ছা করবে, না নতুন ক্লাস করতে ইচ্ছা করবে। তাই আমাদের যে কোর্স সেটা লঞ্চ হওয়ার পর যখন পুরোপুরি ক্লাস শুরু হয়ে যাবে, এগুলো তো ওরিয়েন্টেশন ক্লাস, তখন কিন্তু একটা রুটিন তোমাদের দেওয়া হবে, সেই রুটিন মাফিক সবাই চেষ্টা করবে লাইভ ক্লাসগুলো করতে, ঠিক আছে? এটা সব থেকে ভালো হবে তোমাদের পক্ষে। রেকর্ড বা রেকর্ডেড পিডিএফ এগুলো পরে পড়ে নেব, পরে দেখে নেব, এইসব বললে কিন্তু মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, পড়াশোনার স্ট্র্যাটেজি বললে ভালো হয়। পড়াশোনার স্ট্র্যাটেজি, দেখো মূলত মনে রাখবে, আমরা সময় পাই 24 ঘন্টা, 8 ঘন্টা পড়বে, 8 ঘন্টা ঘুমাবে, 8 ঘন্টা যা ইচ্ছা তাই করবে, টিউশন পড়াও, তুমি খেলাধুলা করো, যা ইচ্ছা তাই করবে, ঠিক আছে? 8 ঘন্টা এখন থেকেই আমি পড়তে বলছি না, এখন থেকে আমি বলবো 5টা সাবজেক্ট 5টা ঘন্টা সময় বের করো, ঠিক আছে? সেটা কেটে কেটে পড়তে পারো, সকালে 2 ঘন্টা, দুপুরে 2 ঘন্টা, এইভাবে 5টা ঘন্টা তোমরা শুধু সময়টা দাও। কারণ কি, আমাদেরকে একদম রুট লেভেল থেকে কিন্তু টপ লেভেলে যেতে হবে, সেটা মাথায় রাখবে। বর্তমানে যা অবস্থা সেই অনুযায়ী বুঝতে গেলে আমাদের কিন্তু একদম গোড়া থেকে শুরু করতে হবে, শেষ অবধি কিন্তু যেতে হবে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই মোটামুটি মোটামুটি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টকে তোমাদের ক্লাসের বাদে, অবশ্যই ক্লাসের সময়ের বাদে বাড়িতে পড়ার জন্য 1 ঘন্টা করে সময় রাখবে। যারা এই বছর প্রথম টেট দিচ্ছ বা 23 সালে বা 22 সালে দিয়েছিলে কিন্তু পড়াশুনো করে দাওনি, ডিএলএড রানিং ছিল এমনিই দিয়েছিলে, তাদের ক্ষেত্রে বলবো ডিএলএড এর ফার্স্ট ইয়ারের একটা বই হয় দেবাশিস পালের, ঠিক আছে? দেবাশিস পাল স্যারের অনেক বই রয়েছে। ডিএলএড এর ফার্স্ট ইয়ারে দেখবে সাদা রঙের বইটার ফ্রন্ট পেজ হয় শিশু মনস্তত্ত্ব, যেটা ফার্স্ট ইয়ারে থাকে সিডিপি, ঠিক আছে? ওই বইটা থেকে শুরু করবে যারা একদম বেসিক, ঠিক আছে? তার পরবর্তীতে আরো কিন্তু বইয়ের নাম সমস্ত কিছু বলে দেবো। আর এই যে পিপিটি বা যে পিডিএফ দেওয়া হবে সেগুলো কিন্তু মাস্ট, সেগুলো পড়তেই হবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, সিডিপি আমি করাবো, আরো আরো স্যার রয়েছেন তিনিও করাবেন, ঠিক আছে? দুজন রয়েছে সম্ভবত, এটা পরবর্তীতে তোমরা সব আস্তে আস্তে জানতে পারবে। প্রাইমারি টেট পাস করতে পারবো কি করে পড়াশোনা করলে, দেখো মূল ধারণা রাখতে হবে কি, যে কমন পাওয়ার আশা এটাকে ছেড়ে দেবে, একদম মাথা থেকে বের করে দেবে যে কমন পাবো, যে এই স্যার পড়িয়েছে এখান থেকে কমন আসবে, ওই স্যার পড়িয়েছে ওখান থেকে কমন আসবে, ওটা অনেক বড় কোচিং ওখান থেকে কমন আসবে, এগুলো বাদ দেবে। সেই কোচিং এ পড়বে বা সেই স্যারের কাছে পড়বে যে কখনো বলবে না যে 3000টা এমসিকিউ মুখস্থ করে নাও কমন চলে আসবে এর মধ্যে, এরকম এরকম হলে কিন্তু মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? আমি বলছি এখানে, আমি যতদিন পড়াবো, যা পড়াবো, যতটা পড়াবো, আমি 100% কমনের গ্যারান্টি দেবো না, আমি গ্যারান্টি দেবো 100% কনসেপ্টের, ঠিক আছে? পিঁয়াজের ধরো প্রশ্ন এলো যে পিঁয়াজের জ্ঞানমূলক বিকাশে তিনি মূর্ত সক্রিয়তা স্তরের সময়কাল কত বলেছেন,
ঠিক আছে? এটা ২ ভাবে তুমি উত্তর করতে পারো। এক হতে পারে যদি ওই ৩-৪ হাজার প্রশ্ন মুখস্থ করে কমন পেলে তো পেলে, না হলে পেঁয়াজের পুরো তত্ত্ব যদি আমি তোমাকে জলের মতো গুলে খাইয়ে দিই তাহলে তুমি পারবে, তাই না? তাহলে স্বাভাবিকভাবে এমনভাবে আমি তোমাদের এমনভাবে পড়াবো যে কালকে যদি কেউ তোমাকে বলে, "বল তো ভাইগটস্কির ধারণা কি? ব্রুনারের তত্ত্ব কি? ঠিক আছে? 5E মডেল কি? এলটিএম কি? এর উপকারিতা কি?" এগুলো যদি জিজ্ঞাসা করে তুমি যেন গড় করে বলে দিতে পারো। ঠিক আছে? তুমি যেন তাকে পড়ানোর মতো করে পড়িয়ে দিতে পারো। বাস এটুকুই শুধু আশা। যদি মন দিয়ে শোনো, আজ থেকে ১ বছর পর যেকোনো টপিক তুমি সেটা পড়ো বা না পড়ো, ঠিক আছে? এই যে শিখন চ্যাপ্টার যখন পড়বো আমরা একটা টার্ম পাবো অতি শিখন বলে। অতি শিখন তাকে বলে যখন কোনো কিছু শেখার পর সেটাকে প্র্যাকটিস ছাড়াই আমাদের সারা জীবন মনে থেকে যায়। যেমন এখন যদি ৭ এর ঘরের নামটা জিজ্ঞাসা করা হয়, ৭ এর ঘর নামটা বলতে পারবে কিন্তু এখন কিন্তু আর রিভাইজ করতে হয় না। ঠিক সেইভাবেই আমি কিন্তু পড়াবো। যে বৃদ্ধি, বিকাশ, সামাজিকীকরণ, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, ঠিক আছে? যা চ্যাপ্টার রয়েছে আমি যেগুলো পড়াবো এমনভাবেই পড়াবো যেন সেগুলো তোমাদের বারবার রিভাইজ করে ওই জোর করে যেন মনে রাখতে না হয়। শুধু ক্লাসটা শুনবে, আশা করা যায় তারপরে আর ভুলবে না। আচ্ছা, একদম রীতা, একদম এটাই কিন্তু আমাদের মেন উদ্দেশ্য এখানে। এমনভাবেই তোমাদের এই কোর্সের মধ্যে পড়ানো হবে যে যেখান থেকে প্রশ্ন আসুক পরীক্ষার অন্যান্য ছেড়ে দেওয়ালে মাথা ঠুকলেও তোমরা কিন্তু ঠিক উত্তর করে আসবে। ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে এবার শুরু করা যাক। আস্তে পরবর্তীতে আমি তোমাদের সব উত্তর দেবো। দেখো আজকে যদি শুধুমাত্র প্রশ্ন উত্তর করতে যাই তাহলে কিন্তু আমরা কিছুই পড়তে পারবো না। ঠিক আছে? আচ্ছা, দেখো চলো শুরু করা যাক। তো আজকে আমরা যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন প্রসেস। খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এখান থেকে প্রশ্ন আসবে না এমন কিন্তু নয়। সিটেট বলো বা যেকোনো টেট বলো। আবারও সবাইকে বলছি সবাই কিন্তু একবার করে সিটেটের ফর্ম ফিল আপ করবে। হ্যাঁ, ফর্ম ফিল আপের দাম একটু বেশি, প্রায় ১,০০০ টাকা ১,২০০ টাকা দাম। একটু দূরে সিট পড়ে কলকাতার দিকে এদিক থেকে। তো সেই ক্ষেত্রে একটু ম্যানেজ করবে। ঠিক আছে? একটা সিটেট পাস করে সার্টিফিকেটটা রেখে দাও অন্তত। 82 যদি কোনো কাস্ট হয় বা যদি ইউআর থাকো তাহলে 90, 92 একটা শুধু পাস করে পাস সার্টিফিকেটটা কিন্তু নিজের কাছে রেখে দাও। এটা ভালো হবে ফিউচারে অনেক। আচ্ছা দেখো, তো এই যে সামাজিকীকরণের ব্যাপারটা রয়েছে, আসলে এই সামাজিকীকরণ কথাটা থেকে আমরা কি বুঝতে পারছি? ঠিক আছে? যদি বুঝতে কারোর কোনো অসুবিধা হয় বলবে। ক্লাস শেষে সমস্ত কিছু তোমাদেরকে আমি আরো যা প্রশ্ন আছে আমি কিন্তু বলে দেব। দেখো সামাজিকীকরণ এই কথাটার মধ্যে দেখো আমরা একটা ওয়ার্ড পাচ্ছি কি সমাজ। সমাজ পাচ্ছি, তাই না? সমাজ মানে কি? সমাজ মানে যেখানে আমরা থাকছি, আমরা চারপাশে যেখানে থাকছি, হতে পারে যে তোমরা যারা এখন লাইভ ক্লাস দেখছো কেউ গ্রামে থাকো, কেউ বা শহরে থাকো, কিন্তু আমরা যেখানেই থাকি, হোক আমি গ্রামে থাকি হোক আমি শহরে থাকি, কি রয়েছে আমাদের একটা নির্দিষ্ট সমাজ রয়েছে, একটা নির্দিষ্ট সমাজে থাকছি। ঠিক আছে? আমরা যে নির্দিষ্ট সমাজের মধ্যে থাকছি সেই সমাজের কি থাকে নির্দিষ্ট কতগুলো নিয়ম কানুন কিন্তু থাকে। নির্দিষ্ট কতগুলো নিয়ম কানুন থাকে। এই যে সমাজের নিয়ম কানুন সেগুলোকে মেনে চলা এটাই কিন্তু হচ্ছে আমাদের সামাজিকীকরণ। ঠিক আছে? দেখো এখানে কি লেখা রয়েছে পিপিটিটার দিকে একটু নজর দেবে সবাই। দেখো, মানুষ হলো সামাজিক জীব। সংস্কৃতির মাধ্যমে ব্যক্তির মানবিক বৈশিষ্ট্যসমূহের উন্মেষ ও বিকাশ ঘটে। অবশ্যই মানুষ সামাজিক জীব। মানুষ কি একা থাকতে পারে? একা জঙ্গলে গিয়ে তোমাকে ছেড়ে দিয়ে গেলে কিন্তু থাকতে ভাল লাগবে না। মানুষ সামাজিক জীব, সমাজের সাথেই কিন্তু সে থাকতে পারে। তাই না? এবার দেখো একটা সমাজে যখন থাকতে হবে তোমাকে কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনে থাকতে হতে পারে। যেমন কি আমি উদাহরণের দরুন বলছি যে দেখবে গ্রামের দিকে যারা থাকি আমরা, গ্রামের দিকে যারা থাকি সেক্ষেত্রে কি হয়? যদি কোনো মহিলা যদি কোনো মহিলা একটু রাত করে বাড়িতে ঢোকে বা কোনো ছোট জামা কাপড় পরা হয় গ্রামের দিকে সেটাকে খারাপ চোখে দেখা হয়, একদম বাস্তব কথা এগুলো। ঠিক আছে? কিন্তু শহরের দিকে এটাকে খুব একটা কিন্তু গুরুত্ব দেওয়া হয় না, এগুলো নর্মাল ব্যাপার। ঠিক আছে? সেরকম ছেলেরা যদি স্মোকিং করে সেটা কিন্তু আহ খুব যে খারাপ কিছু সেরকম ভাবে দেখা হয় না, তাই না? ছেলেরা যদি স্মোকিং করে খুব একটা খারাপ চোখে দেখা হবে না, কিন্তু যদি কোনো মেয়ে স্মোকিং করে নির্দিষ্ট অঞ্চল ভেদে সেখানে কিন্তু তাকে একদম খুব খারাপ চোখে দেখা হয়। ঠিক আছে? আমি অবশ্যই বলছি না যে স্মোকিং খুব ভালো জিনিস। ঠিক আছে? আমি জাস্ট বোঝাচ্ছি তোমাদের। তো
তুমি যে সমাজে বাস করছো সেই সমাজে নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে। হতে পারে কি যে তোমার নিয়ম কানুন, এই যে সরস্বতী পূজা গেল, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হতে পারে তুমি যে গ্রামে থাকছো সেখানে নিয়ম কানুন হচ্ছে কি যে সরস্বতী পূজার দিন তুমি যদি পূজার কাজে সাহায্য করো, পূজার কাজে, তাহলে কি তোমাকে হলুদ জামা কাপড় পরতে হবে, ছেলেদের ক্ষেত্রে হলুদ পাঞ্জাবি, মেয়েদের ক্ষেত্রে হলুদ শাড়ি পরতে হবে, বা হতে পারে সাদা জামা কাপড় পরতে হবে। এটা হতে পারে তোমার অঞ্চলের সমাজের একটা নিয়ম। তুমি কি করছো, প্রত্যেক বছর ওই সমাজে ওরকম ভাবে কিন্তু তুমি যে সরস্বতী পূজার দিন ওরকম ভাবে ওই পোশাক আশাক পরে কিন্তু আহ, যে পূজার যে জোগাড় সেটা করে আসছো। ঠিক আছে, এই যে একটা নির্দিষ্ট নিয়ম থাকে প্রত্যেকটা সমাজের, এটাকে যে মেনে চলার যে প্রবণতা বা এটাকে মেনে চলার যে ক্ষমতা, এটাই কিন্তু আমাদের সামাজিকীকরণের মধ্যে আসছে। ঠিক আছে, এবার বলো, একটা শিশু সে যখন জন্মালো সে কি সমাজের এই সমস্ত নিয়ম কানুন নিয়ে জন্মায়? একটা শিশু জন্মানোর সময় কি সমাজের এই সমস্ত নিয়ম কানুন নিয়ে জন্মাতে পারে? আচ্ছা, চ্যাটের মধ্যে রেসপন্স করবে সবাই, ঠিক আছে, হ্যাঁ কি না, তাহলে আমারও ভালো লাগবে পড়াতে। একটা শিশু যে এই মুহূর্তে জন্মালো, তার ধরো বয়স হচ্ছে 1 দিন, সে কি জানে যে সমাজের মধ্যে বয়স্ক লোক তাকে আপনি বলে সম্বোধন করতে হবে, নাকি তুমি বলে, নাকি তুই তুকারি করে? সে কিছুই জানে না। কিন্তু এগুলো আস্তে আস্তে শেখে কোথা থেকে? সে কিন্তু সেই সমাজ থেকেই আস্তে আস্তে শেখে এগুলো, তাই না? তাদের মা বাবা, স্কুল, এইসব জায়গা থেকে কিন্তু সে আস্তে আস্তে শেখে। তাহলে এই যে ঘটনাটা আসছে একটা শিশুর মনের মধ্যে এই যে ঘটনাটা আসছে, যেটা সমাজ গড়ে দিচ্ছে, সমাজ তো নিজে করছে না, সমাজ কোনো তো ব্যক্তি সত্তা নয়, সমাজের একাধিক এজেন্সি রয়েছে। আমরা আজকেই পড়বো সামাজিক এজেন্সি গুলো, যেমন পরিবার, স্কুল, ঠিক আছে, তার খেলার বন্ধু বান্ধব, তারা গড়ে দিচ্ছে যে ওটা তোমার থেকে বয়সে বড়, তাকে তুমি বলতে হয়। যেমন তোমার ধরো বাড়িতে যদি বা বাড়ির পাশে যদি ছোট বাচ্চা থাকে, অনেক সময় তোমার হয়তো বয়স, আমি ধরে নিলাম তোমার বয়স 25 বছর, ঠিক আছে, একটা 3 বছরের বাচ্চা বা 4 বছরের বাচ্চা বা 5 বছরের বাচ্চা, সে হয়তো তোমার নাম ধরে তোমাকে তুই তুকারি করলো। তখন তার মা বলে না যে না বাবু, ওটা দাদা হয় দাদা বলতে হয়, বা দিদি হয় দিদি বলতে হয়, তুমি বলতে হয়, তাই তো? কারণ কি এইভাবেই কিন্তু সমাজের বিভিন্ন নিয়ম কানুন কিন্তু শিশু ছোটবেলা থেকে এইভাবেই কিন্তু শিখে এসেছে, আমরা প্রত্যেকেই শিখেছি। এই যে বিভিন্ন নিয়ম কানুন ছোট থেকে বড় হওয়ার সাথে সাথে শেখার যে ঘটনা, এটাই কিন্তু হচ্ছে সামাজিকীকরণ। আচ্ছা, এইটুকু অবধি বুঝতে কারোর কোনো অসুবিধা আছে? একবার চ্যাট বক্সে জানাবে। এইটুকু অবধি বুঝতে কারোর কোনো প্রবলেম বা কোনো জায়গায় খটকা লেগেছে কি? একটু জানাবে কমেন্ট বক্সে, যারা দেখছো লাইভটা। আচ্ছা, ঠিক আছে, প্রবলেম নেই, খুব ভালো। খুব ভালো লাগে এরকম ভাবে রেসপন্স করলে। এবার দেখো, এবার দেখো এবার আসছি আমরা সামাজিকীকরণের প্রকারভেদ। প্রকারভেদ কথার অর্থ কি? কত প্রকারের হতে পারে, তাই না? প্রকারভেদ কথার অর্থ হচ্ছে কত প্রকারের হতে পারে সামাজিকীকরণ। দেখো, সামাজিকীকরণের প্রকারভেদ মূলত মনে রাখবে 5 প্রকারের। 5 প্রকারের সামাজিকীকরণ হতে পারে, ঠিক আছে? সামাজিকীকরণের প্রকারভেদ দেখো, প্রথমত আছে প্রাথমিক সামাজিকীকরণ, বা যেটাকে প্রাইমারি সোশ্যালাইজেশন বলা হচ্ছে, এটা হচ্ছে একটা প্রকার। তারপর আসছে সেকেন্ডারি সোশ্যালাইজেশন। তারপরে আসছে দেখো অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন, ডেভেলপমেন্টাল সোশ্যালাইজেশন এবং রিসোশ্যালাইজেশন। এই প্রত্যেকটা জিনিস কি, এগুলো সম্পর্কে কিন্তু জানবো, ঠিক আছে? এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে কিন্তু জানবো। দেখো, সর্বপ্রথম আমরা আসি প্রাইমারি সোশ্যালাইজেশন বা প্রাথমিক সামাজিকীকরণ। সর্বপ্রথম দেখো, প্রাথমিক মানে কি? যেটা সর্বপ্রথম হচ্ছে, সর্বপ্রথম সবার আগে যেটা হচ্ছে, তাই না, সেটাকেই আমরা প্রাথমিক বলি। তো প্রাইমারি সোশ্যালাইজেশনের মধ্যে সবার প্রথম একটা শিশুর মধ্যে যে যে সামাজিক গুণগুলো জন্ম নেয়, সেগুলোই কিন্তু তার প্রাথমিক সামাজিকীকরণের মধ্যে পড়ছে। দেখো, পরবর্তীতে আসছে আমরা এই যে প্রাথমিক সামাজিকীকরণ, এটা কাদের মাধ্যমে ঘটবে বা কাদের দ্বারা ঘটবে? অবশ্যই মনে রাখবে পরিবার, ঠিক আছে? পরিবার হলো মুখ্য এজেন্ট, পরিবার। আচ্ছা, পরিবার। তো এখান থেকে একটা ডাইরেক্ট প্রশ্ন আসে সিটেট বা বিভিন্ন টেটে, যে সোশ্যালাইজেশনের প্রাইমারি এজেন্সি কি? মনে রাখবে পরিবার বাদে, পরিবার বাদে
বাকি যা কিছু থাকবে, হতে পারে বিদ্যালয় রয়েছে, হতে পারে অন্য কিছু, পরিবার বাদে বাকি যা কিছু রয়েছে সবাই কিন্তু সেকেন্ডারি এজেন্সি অফ সোশ্যালাইজেশন হবে। এবং পরিবারে যেটা দেখতে পাবে, শো অন স্লাইড, ওকে। আচ্ছা, স্লাইডটা আমি যতটা বুঝতে পারছি একটু লেটেন্সি রয়েছে, ঠিক আছে? আমি মানে অনেকটা যাওয়ার পর স্লাইডটা চেঞ্জ হচ্ছে। যাই হোক, একটু ম্যানেজ করে নাও, আমি তারপরে এই বিষয়ে স্যারের সাথে একটু কথা বলে নেবো। অ্যাপের যারা ডেভেলপমেন্টে রয়েছে তারা এটা ঠিক করে দেবেন। তো পরিবার সবসময় মনে রাখবে প্রাইমারি এজেন্সি অফ সোশ্যালাইজেশন। ডাইরেক্ট প্রশ্ন হয়, প্রাইমারি এজেন্সি অফ সোশ্যালাইজেশন বলা হয় কাকে? তো পরিবার যে রয়েছে এবং পরিবারের মধ্যে যারা রয়েছে মা বাবা দাদা দিদি, তারা সবাই কিন্তু সামাজিকীকরণের প্রাথমিক মাধ্যম। আচ্ছা দেখো, 1 মিনিট ওয়েট করো, অ্যাপটাতে অনেক লেটে যাচ্ছে আমার কথাগুলো, যে কারণে আমি কিন্তু স্লাইডটা শো করেছি, হয়তো তোমাদের কাছে দেখা যাচ্ছে না সামাজিকীকরণের প্রকারভেদের স্লাইডটা। আচ্ছা যাই হোক, দেখো আমি শেষে ডকুমেন্টসে এখানে আমি পিপিটিটা আপলোড করে দেবো, ঠিক আছে? তখন দেখে নেবে। দেখো, গৌণ সামাজিকীকরণের মধ্যে কি আসছে? সেকেন্ডারি সোশ্যালাইজেশন। এর মধ্যে আসছে কি, যেটা বললাম, পরিবার আসছে প্রাথমিকের মধ্যে। পরিবার বাদে যা কিছু অপশনে থাকুক, ঠিক আছে, যা কিছু অপশনে থাকুক, সেটাই কিন্তু আমাদের গৌণ সামাজিকীকরণের মধ্যে আসবে। সেটাই কিন্তু আমাদের গৌণ সামাজিকীকরণের মধ্যে চলে আসবে। আচ্ছা, একটু প্রবলেম হচ্ছে সম্ভবত স্লাইডগুলো চেঞ্জ হতে। আচ্ছা, 1 মিনিট দেখো, আমি আমি একটু চেষ্টা করছি ঠিক করে নেওয়ার। আচ্ছা, এবার দেখো তো, এই যে সামাজিকীকরণের প্রকারভেদ রয়েছে এখানে। আচ্ছা, সম্ভবত রাইটিং গুলো যায়নি ওখানে, এবার দেখো তো। আচ্ছা, এবার ঠিকঠাক আছে কিনা একটু জানাবে, চ্যাট বক্সে জানাবে একটু ঠিকঠাক আছে কিনা। দেখা এবং লেখাগুলো ঠিকঠাক রয়েছে তো? ওকে, বেশ। সামাজিকীকরণের তাহলে প্রকারভেদ আমরা 5 প্রকারের সামাজিকীকরণ পেলাম: প্রাইমারি সোশ্যালাইজেশন, সেকেন্ডারি সোশ্যালাইজেশন, অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন, ডেভেলপমেন্টাল সোশ্যালাইজেশন আর রিসোশ্যালাইজেশন। এবার তোমাদের মনে হতে পারে, স্যার এত কঠিন কঠিন ইংরেজি নাম কি মনে রাখতে হবে? না, মনে রাখার দরকার নেই, কোনো রকম দরকার নেই মনে রাখার, ঠিক আছে? শুধু ধারণাগুলো রাখবে যে প্রাইমারি সোশ্যালাইজেশন কি, রিসোশ্যালাইজেশন যেটা একটু বেশ ইম্পর্টেন্ট রয়েছে, এই জিনিসটা কি, এগুলো। আচ্ছা, কেউ একজন বলছো প্রাইমারি সোশ্যালাইজেশনটা আরেকবার রিপিট করুন। ওকে, দেখো প্রাইমারি সোশ্যালাইজেশন, এবার এই স্লাইডটাতে দেখো, প্রাইমারি সোশ্যালাইজেশন যেটা রয়েছে, প্রাইমারি কথার অর্থ কি? প্রাথমিক। তোমরা কয়েকদিন পর প্রাইমারি স্কুলেরই শিক্ষক বা শিক্ষিকা হবে, প্রাথমিক বিদ্যালয়ের, তাই না? অর্থাৎ সমাজে একদম প্রথম, সবার প্রথম একটা শিশুর মধ্যে যে যে ধরনের সামাজিক গুণাবলী অর্জিত করেছে, সেইগুলো আসছে প্রাথমিক সামাজিকীকরণের মাধ্যমে, ঠিক আছে? একদম প্রথমে একটা শিশু যে যে গুণাবলীগুলো অর্জন করে, সেগুলো আসছে তার প্রাথমিক সামাজিকীকরণের মাধ্যমে। যেমন কি, যেমন একটা শিশু জন্মানোর পর সে কিন্তু কিছুই জানে না যে সমাজে কি নিয়ম রয়েছে, কাকে কিভাবে সম্মান করতে হয়, কি কি নিয়ম কানুন রয়েছে, এই সমস্ত কিছুই জানে না। পরবর্তীতে সে আস্তে আস্তে শেখে। এবার তোমরা তোমাদের নিজেদের তোমাদের নিজেদের ধারণা থেকে বলো তো, যে তুমি যখন একদম ছোট বাচ্চা ছিলে, তখন তোমাকে কে বলতো যে উনি তোমার স্যার হয়, ওনাকে আপনি বলবে; উনি তোমার বাবা হয়, ওনাকে তুমি বলবে; ঠিক আছে, উনি তোমার ছোট ভাই, ওকে তুই বলবে, ঠিক আছে? এরকম ভাবে কে বলতো? আমাদের বাড়ির লোক বলতো, তাই তো? হ্যাঁ কি না? অবশ্যই আমাদের মা বা বাবা বা দাদা, এরা বলে থাকতো, তাই না, বাড়ির লোক। অর্থাৎ এই যে প্রাথমিক সামাজিকীকরণ রয়েছে, প্রাইমারি সোশ্যালাইজেশন রয়েছে, এটা সবার প্রথম কোথায় ঘটে? মনে রাখবে, এটা সবার প্রথম ঘটে কিন্তু পরিবারে।
ঠিক আছে, এটা মাথায় রাখবে। সবার প্রথম প্রাইমারি সোশ্যালাইজেশন ঘটে পরিবারে। পরবর্তীতে এবার এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যেটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, বারবার কিন্তু সিটিতে এসছে এই প্রশ্নটা, যেটা আগেও একবার বললাম, যে বলে এখানে বলা হয় যে কোনটি প্রাইমারি সোশ্যালাইজেশন এজেন্সির অন্তর্ভুক্ত নয়, বা নিচের কোনটি প্রাইমারি সোশ্যালাইজেশন এজেন্সির অন্তর্ভুক্ত। এজেন্সি মানে কি, যারা একটা শিশুর মধ্যে সামাজিকীকরণ ঘটায় তারাই হচ্ছে প্রাইমারি সোশ্যালাইজেশন এজেন্সি। যেমন কি আমরা দেখলাম প্রাইমারি সোশ্যালাইজেশন সবার প্রথম একটা শিশুর মনে সামাজিকীকরণ কে ঘটায়, তার পরিবার। দেখো, পরিবার হলো প্রাথমিক সামাজিকীকরণের মাধ্যম। তো মনে রাখবে, পরিবারই একমাত্র এজেন্সি যে শিশুর মধ্যে প্রাইমারি সোশ্যালাইজেশন ঘটায়। ঠিক আছে, প্রাইমারি এজেন্সি কিন্তু একমাত্র পরিবার। এবার পরিবার বাদে যা কিছু থাকবে, পরিবার বাদে যা কিছু, সেটা দিতে পারে তোমার স্কুল, দিতে পারে খেলার মাঠ, দিতে পারে কোনো পাঠাগার, দিতে পারে কোনো আম, কোনো শিশু উদ্যান, যা কিছু দিতে পারে, কোনো সামাজিক অবস্থান, কোনো সামাজিক জায়গা, সমস্ত কিছু হবে সেকেন্ডারি সোশ্যালাইজেশনের এজেন্সি। ঠিক আছে, একমাত্র পরিবার হচ্ছে প্রাইমারি সোশ্যালাইজেশন এজেন্সি, তারপরে সেকেন্ডারি সোশ্যালাইজেশন এজেন্সি হচ্ছে বাদ বাকি সবাই। যদি পরীক্ষায় প্রশ্ন আসে স্কুল হলো সামাজিকীকরণের ড্যাশ মাধ্যম, স্কুল বা নিচের কোনটি সেকেন্ডারি সোশ্যালাইজেশন এজেন্সির অন্তর্ভুক্ত, ঠিক আছে, সেখানে যদি পরিবার বাদে যা কিছু থাকবে, স্কুল, খেলার মাঠ, শিশুদের খেলার দল, যা কিছু থাকবে সবাই কিন্তু এই গৌণ সামাজিকীকরণ বা সেকেন্ডারি সোশ্যালাইজেশন এজেন্সির অন্তর্ভুক্ত। আশা করি এটুকু বোঝাতে পেরেছি। যেমন দেখো, বিদ্যালয়, ক্লাব, এরা। তার পরবর্তীতে আসি, দেখো প্রত্যাশিত সামাজিকীকরণ বা অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন। এই জায়গাটা একটু বুঝতে হবে। এই জায়গাটা বোঝার জন্য আমরা একবার আমাদের সেই ছোট্টবেলাতে ফিরে যাব। একটু ভেবে দেখো তো, একদম ছোটবেলায় আমরা যখন ছিলাম তখন মনে হতো না যে পাড়াতে একটা দল ছিল। ধরো ক্রিকেট খেলতে তোমরা, ধরো ক্রিকেট খেলতে, তো ক্রিকেট যখন তুমি মাঠে গিয়ে খেলতে ছোটবেলায়, তখন কিছু বড় বড় দাদা তারা তাদের টিমের সাথে তোমার মাঠের পাশে আরেক জায়গায় খেলা করতে হয়তো, বা তুমি ধরো ফুটবল খেলছো, তুমি ছোট্ট ছেলে, সেই ছোট্টবেলার সেই ছোট ছোট হাওয়া হাওয়া দেওয়া বলগুলো নিয়ে খেলছো, ঠিক তখন দেখছো যে আসল যে রিয়েল ফুটবল যেগুলো, সেগুলো নিয়ে তোমার থেকে 10-15 বছরের বয়স্ক, বেশি বয়সের দাদারা খেলছে। তো তখন তোমার মনে হতো না যে ওরাও আমাকে ওদের দলে নিয়ে খেলার জন্য, তাই তো? তার জন্য কি করবে, একটা শিশু সবসময়তে কি থাকে, একটা দলের মধ্যে থাকে, একটা নির্দিষ্ট দল থাকে। এবার সেই শিশু সবসময় চায় যে সে যেন ওই দলের অন্তর্ভুক্ত হতে পারে। ঠিক আছে, সে যেন ওই দলের অন্তর্ভুক্ত হতে পারে। এবার সেই দলের সে অন্তর্ভুক্ত হওয়ার জন্য সে নিজের আচরণে পরিবর্তন আনে। যেমন কি, ধরে নাও তোমার বয়স হচ্ছে, এখন তুমি ধরো ক্লাস 6-এ পড়ো, ধরে নাও তুমি ক্লাস 6-এ পড়ছো, তুমি খেলছো ক্রিকেট, তুমি খেলছো ক্রিকেট, আর ধরো আমি ধরো পড়ছি ক্লাস 10-এ, আমিও খেলছি ক্রিকেট, একই পাড়ার ছেলে আমি এবং তুমি। এবার তুমি এই যে ক্লাস 6-এ পড়ছো, তোমার তখন কি মনে হচ্ছে, তুমি এই ক্লাস 6-এর, 4-এর, 5-এর ছোট ছোট বাচ্চাদের ছেড়ে তুমি এই যে আমার সাথে, আমরা যারা খেলছি ক্লাস 10-এ, তাদের সাথে তুমি খেলতে চাইছো। তো স্বাভাবিকভাবে কি চাইবে তুমি, যে স্যার আমাকে ডাকুক, যে তুই আমাদের সাথে খেলছে বা তুমি আমাদের সাথে খেলোছে বলে ডাকুক, বা আমি গিয়ে বলি যে আমি তোমাদের সাথে খেলবো, বা তুমি এসে বলো যে তুমি আমাদের সাথে খেলবে। ঠিক আছে, কিন্তু তার জন্য কি হতে হবে, আমরা যেমন খেলি স্বাভাবিকভাবে, একটা ক্লাস 6-এর ছেলের থেকে একটা ক্লাস 10-এর ছেলে ভালো খেলবে ক্রিকেটটা, তো সেরকম ভাবে তোমাকেও অবশ্যই ভালো খেলতে হবে, তবে তো এই যে ক্লাস 10-এর দাদারা তোমাকে তার সাথে খেলা দেবে, তাই না? তো সেই জন্য তুমি তোমার আচরণে পরিবর্তন আনবে। সেই জন্য তোমার তুমি তোমার আচরণে পরিবর্তন আনবে। কি পরিবর্তন আনবে? তুমি তোমার 100% দিয়ে খেলার চেষ্টা করবে, তুমি কঠোর পরিশ্রম করবে, আরো ভালো কিভাবে খেলতে পারো সেই দিকে দেখবে। ঠিক আছে, তো এই যে ধারণা, একটা দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য তোমার আচরণের যে পরিবর্তন তুমি আনলে, এই ধরনের সামাজিকীকরণ প্রক্রিয়াকে বলা হচ্ছে প্রত্যাশিত সামাজিকীকরণ। ঠিক আছে, তাহলে শিশু কোনো দলের সক্রিয় সদস্য হওয়ার জন্য নিজের আচরণের মধ্যে যে সমস্ত সামাজিক পরিবর্তন নিয়ে আসছে, সেগুলোকে বলা হচ্ছে প্রত্যাশিত সামাজিকীকরণ। আশা করি বোঝা গেল এটা। পরবর্তীতে আসছি বিকাশমূলক সামাজিকীকরণ। দেখো, এইগুলো থেকে মূলত প্রশ্ন আসে না। মূলত প্রথম প্রশ্ন আসে, প্রথম যে দুটো পড়লাম আমরা, প্রাথমিক সামাজিকীকরণের এজেন্সি এবং দ্বিতীয় স্তরের সামাজিকীকরণের
এজেন্সি, ঠিক আছে? সেকেন্ডারি এবং প্রাইমারি সোশ্যালাইজেশন এজেন্সি এই দুটো থেকে প্রশ্ন আসে। দেখো ডেভেলপমেন্টাল সোশ্যালাইজেশন এজেন্সি এখানে কি বলা হচ্ছে? বিকাশমূলক সামাজিকীকরণ। দেখো সামাজিকীকরণ এই কোনো স্কিল বা দক্ষতার বিকাশ ঘটাতে চায় শিশুরা। এই যে ডেভেলপমেন্ট কথার অর্থই হচ্ছে কিন্তু বিকাশ, ঠিক আছে? ডেভেলপমেন্ট কথার অর্থই হচ্ছে বিকাশ। তাহলে এই স্তরে শিশুরা কি করছে? কোনো স্কিলের বিকাশ ঘটাতে চাইছে। ওই যে আগেরটা বললাম যে ক্লাস 6 এর ছেলেটা ভাবছে সে ক্লাস 10 এ দাদাদের সাথে ক্রিকেট খেলবে। সেই জন্য কি করছে? সে তার নিজের স্কিলকে আরো বেশি ডেভেলপ করতে চাইছে। সেই জন্য দিনে সে 4 ঘন্টার জায়গায় 6 ঘন্টা ক্রিকেট প্র্যাকটিস করছে। এই ধরনের সামাজিকীকরণ নিজের দক্ষতা বিকাশের জন্য যে সমস্ত সামাজিকীকরণ প্রক্রিয়া দায়ী সেগুলোকে আমরা ডেভেলপমেন্টাল সোশ্যালাইজেশন বা বিকাশমূলক সামাজিকীকরণ কিন্তু বলতে পারি। যেমন দেখো একজন ছাত্র যেমন দেখো বাস্তব উদাহরণ দেওয়া রয়েছে, একজন ছাত্র তার ইংলিশের দক্ষতা বাড়ানোর জন্য সমাজের অন্যান্য ব্যক্তি যারা তাকে সাহায্য করতে পারে তাদের সাথে মেলামেশা করতে শুরু করলো। তুমি স্পোকেন ইংলিশ শিখতে চাইছো, তুমি ইংলিশে ভালোভাবে কথা বলতে চাইছো। সেই জন্য কি সেই জন্য যারা যারা ভালোভাবে ইংলিশে কথা বলতে পারে তোমার আশেপাশে থাকে যারা, তাদের সাথে তুমি ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে লাগলে। ঠিক আছে? তাহলে মানে কি তুমি একটা নির্দিষ্ট স্কিলকে ডেভেলপ করতে চাইছো অবশ্যই, তাই তো? একটা নির্দিষ্ট স্কিলকে ডেভেলপ করতে চাইছো, তাহলে এটা আসছে তোমার ডেভেলপমেন্টাল সোশ্যালাইজেশন বা বিকাশমূলক সামাজিকীকরণের অন্তর্ভুক্ত। নেক্সট আসছে আমাদের রিসোশ্যালাইজেশন। রিসোশ্যালাইজেশন এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে। রি কথার অর্থ কি? পুনঃ, তাই তো? রি কথার অর্থ কি? পুনরায়। পুনরায় অর্থাৎ যখন আমরা নির্দিষ্ট একটা হ্যাবিটেটের মধ্যে রয়েছি, এখানে ধরো আমরা রয়েছি, এটা হচ্ছে তোমার গ্রাম বা শহর। আমি গ্রাম লিখলাম যেহেতু আমি গ্রামের মানুষ সেই জন্য। তো এটা তুমি ধরো এখানে রয়েছো। এবার কোনো একটা কারণে তুমি একটা চাকরি পেলে বা তুমি পড়াশোনার জন্য এখান থেকে তুমি দূরে চলে গেলে, একটা অন্য শহরে চলে গেলে, ঠিক আছে? অন্য একটা শহরে চলে গেলে। এবার বলো এই গ্রামে নির্দিষ্ট কিছু সামাজিকীকরণ প্রক্রিয়া ছোটবেলা থেকে তোমার মধ্যে হয়েছে। যেমন হতে পারে কি যে বেশি সন্ধে হলেই তুমি বাড়ি ঢুকে পড়তে, ঠিক আছে? স্মোকিং একদম করতে না, বা আরো অন্যান্য কিছু, পূজার সময়তে হলুদ জামা পরতে, হলুদ শাড়ি পরতে, এই ধরনের বেশ কিছু নিয়ম কানুন গ্রামের দিকে তুমি যখন ছোটবেলা থেকে আছো সেখানে ছিলে। ধরো এখানে ধরো একটা নিয়ম রয়েছে কি যে সানডে তুমি নখ কাটতে পারবে না, ঠিক আছে? বা এরকম একাধিক নিয়ম কানুন রয়েছে। পরবর্তীতে তুমি যখন কোনো একটা শহরে এলে সেখানকার চারপাশে কিন্তু আরো অনেক একাধিক নিয়ম কানুন রয়েছে। শহরে ধরো হোস্টেলের মধ্যে তুমি থাকছো, কি বলা হচ্ছে যে রাত 8টার আগে তোমাকে বাড়ি ঢুকে পড়তে হবে। কিন্তু যেখানে তুমি সন্ধ্যে 6টায় ঢুকতে গ্রামে যখন থাকতে তখন হোস্টেলে এসে তোমাকে 8টা পর্যন্ত তুমি ফ্রিডম পাচ্ছ, তাই না? অর্থাৎ যখন আমরা আমাদের আগেকার সামাজিক বিভিন্ন অভ্যাসগুলোকে ত্যাগ করে নতুন জায়গায় যখন চলে যাই, তখন সেই নতুন জায়গার পরিপ্রেক্ষিতে সেই নতুন জায়গার একাধিক সামাজিক নিয়মকানুন আমাদেরকে আবার পুনরায় আয়ত্ত করতে হয়। ভাবো তো, আশা করি সবাই ডিএলএড করেছো। তো ডিএলএড এর ক্ষেত্রে যাদের হোস্টেল ছিল, যারা বিশেষ করে ছেলেরা যারা কলেজে থাকার সময় গভর্নমেন্ট পিটিটিআই থেকে যারা করেছে অবশ্যই হোস্টেল ছিল আশা করি। তো হোস্টেলে যারা থাকতে স্বাভাবিকভাবে একটু ভাবো যে হোস্টেলের একটা যখন প্রথম গেছিলে তখন একটা আলাদা রকম ফিলিং ছিল না যে তুমি গ্রামে মানুষ হয়েছো? হ্যাঁ, সকালে ঘুম থেকে তোমার মা ডেকে দিত, সেখানে কেউ ডাকার নেই, কেউ কিছু বলার নেই, তাই না? তো এই যে তুমি গ্রামে যতদিন থাকতে বা তুমি শহরে তোমার বাড়ির কাছে যতদিন থাকতে, তোমার বাড়ির চারপাশের পরিবেশ একটু আলাদা রকম ছিল। এবং যখন তুমি পুনরায় আবার একটা শহরে চলে গেলে, কোনো কলেজের হোস্টেলে চলে গেলে, তোমার চারপাশের পরিবেশ একটু আলাদা রকমের হয়ে গেল। তার ফলে তোমাকে সেই নতুন পরিবেশের সাথেও কিন্তু মানিয়ে নিতে হবে। ঠিক একইভাবে মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তখন তারা কি করে? তখন তারা তার স্বামীর বাড়ি চলে আসে বা তার শ্বশুর বাড়ি চলে আসে, তাই তো? সেখানে একটা কিন্তু নতুন পরিবেশের সম্মুখীন তারা হয়। সেখানে কিন্তু তাদেরকে মানিয়ে নিতে হচ্ছে। তাহলে এই যে বিবাহের ফলে একটা নতুন পরিবেশে যে মেয়েদেরকে মানিয়ে নিতে হচ্ছে, এটাও কিন্তু রিসোশ্যালাইজেশন এর অন্তর্ভুক্ত বা পুনঃসামাজিকীকরণের অন্তর্ভুক্ত। আশা করি এতদূর অবধি বোঝা গেল তোমাদের সবার। আচ্ছা, আচ্ছা, এতদূর অবধি বোঝা গেছে কিনা একবার কমেন্টে কনফার্ম করবে। ঠিক আছে? শেষে গিয়ে যদি বুঝতে না পারো তাহলে খুব মুশকিল হয়ে যাবে, একবার কনফার্ম করবে। আমি একটু ওয়েট করছি, তোমরা একটু কনফার্ম করো।
ওকে, ঠিক আছে, বেশ। এবার দেখো এরপরে আমরা জানবো এজেন্সিস অফ সোশ্যালাইজেশন, অর্থাৎ সামাজিকীকরণের মাধ্যম কি। তাহলে এই যে ফ্যামিলি দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের প্রাইমারি এজেন্সির অন্তর্ভুক্ত। ঠিক আছে, মনে রাখবে এটা হলো প্রাইমারি। বাদ বাকি যা কিছু দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু আমাদের সেকেন্ডারি এজেন্সি, এটা মনে রাখবে। ফ্যামিলি একমাত্র প্রাইমারি এজেন্সি, বাদ বাকি সমস্ত কিছু সবাই কিন্তু সেকেন্ডারি এজেন্সির অন্তর্ভুক্ত। দেখো সামাজিকীকরণের মাধ্যম বিভিন্ন থাকতে পারে। পরিবার মাধ্যম কাদের বলবো, যে সমাজের নিয়ম কানুন, কোনটা তোমার করা উচিত, কোনটা তোমার করা উচিত নয়, কোনটা তোমার করা ঠিক, কোনটা ঠিক নয়, এই সমস্ত কিছু যারা শেখাবে তারা সবাই কিন্তু হচ্ছে সামাজিকীকরণের এজেন্সি। আমরা পরিবারের লোকেদের কাছ থেকে শিখতে পারি যে সমাজে কি করা উচিত, কি করা উচিত নয়, কোনটা করতে হয়, কখন কি বলতে হয়, তাই না? তাহলে ফ্যামিলি হচ্ছে প্রাইমারি এজেন্সি। আমরা স্কুলে গিয়ে শিখতে পারি স্যারদের থেকে বা অন্যান্য বন্ধুদের থেকে, তাহলে স্কুলও একটা এজেন্সি, যেটা অবশ্যই সেকেন্ডারি এজেন্সি। পেয়ার গ্রুপ অর্থাৎ দল, একটা শিশুদের একটা গ্যাং এজ হয়, 8 থেকে 9 বছর বয়সকে বলা হয় গ্যাং এজ। ঠিক আছে, এই সময় কি হয়, একটা দল তৈরি করে তারা, তারা সমাজে একটা দল তৈরি করে তার সমবয়সী শিশুদেরকে নিয়ে, যাদের বন্ধু বলি আমরা। ঠিক আছে, তারা একটা দল তৈরি হয় ছোটবেলা থেকে, পাড়ার কয়েকটা একই বয়সের ছেলে মেয়ে মিশে। তো এই যে এই দলের কাছ থেকেও কিন্তু সামাজিকীকরণ হয়, এই দলের কাছ থেকেও কিন্তু শিশুরা বিভিন্ন জিনিস শেখে। টিচার, শিক্ষকদের কাজই তো শেখানো, তো সেখান থেকে তো শিখবি। নেবার অর্থাৎ প্রতিবেশীদের কাছ থেকেও শেখে। মিডিয়া অর্থাৎ এই যে মাধ্যম, সামাজিক মাধ্যম, সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া যেমন এফবি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বা হতে পারে কি যে খবরাখবর নেওয়ার বিভিন্ন নিউজ চ্যানেল, বা বিভিন্ন তোমার টিভির বিভিন্ন চ্যানেল, স্টার জলসার মতো, যেখানে বারবার ঝগড়া দেখানো হয়। ঠিক আছে, তো এই সমস্ত কিছু কিন্তু আমাদের মিডিয়ার মধ্যে আসছে। জেন্ডার, অবশ্যই এখানে জেন্ডার, পরবর্তী জেন্ডার বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে আরো ভালোভাবে যখন জানবো জেন্ডার স্টিরিওটাইপিং, জেন্ডার বায়াস, এগুলো তখন এটা আরো একটু ভালো করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, ন্যাশনালিটি, কালচার, আদার্স, এই সমস্ত কিছু এটা সবাই সামাজিকীকরণের মাধ্যম। তোমাদের মনে রাখতে হবে শুধু একটা জিনিস, কি, যে ফ্যামিলি হলো প্রাইমারি সোশ্যাল এজেন্সি, সোশ্যালাইজেশন এজেন্সি বা প্রাথমিক সামাজিকীকরণের মাধ্যম, এবং পরিবার বাদে যা কিছু রয়েছে সবাই কিন্তু সেকেন্ডারি এজেন্সি। ঠিক আছে, জাস্ট এটুকু মনে রাখবে। চলো এই যে এখানে দেখো সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যম এবার রয়েছে। পরিবার, দেখো সামাজিকীকরণের কতগুলো মাধ্যম রয়েছে, তার মধ্যে পরিবারের ভূমিকা সব থেকে বেশি। পরিবার কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। দেখো বলা হয়ে থাকে যে শিশুর ব্যক্তিত্ব বিকাশের সাথে বংশগতির মূল উপাদান যোগায় সংস্কৃতি নকশা, অর্থাৎ অনেক কিছু লেখা রয়েছে, দেখো আমি বলে দিই। তো স্বাভাবিকভাবে একটা শিশুর সুষম বিকাশ হওয়ার জন্য দুটো জিনিস দরকার। একটা হচ্ছে হেরিডিটি বা বংশগতি, একটা হচ্ছে এনভায়রনমেন্ট বা পরিবেশ। এই দুটোর গুণ ফলে হয় কি ডেভেলপমেন্ট বা বিকাশ। ঠিক আছে, তো পরিবারগত দিক থেকে সেই শিশুকে ভালোভাবে ভালো পরিবেশে মানুষ হতে হবে, এবং বংশগতভাবে ভালো গুণাবলীর সে অধিকারী যদি হয়, তাহলে এটা ডেভেলপমেন্ট বা বিকাশ হবে সব থেকে বেশি। ঠিক আছে, এটা বৃদ্ধি বিকাশ চ্যাপ্টারে পড়বো। আচ্ছা, পরবর্তীতে এবার বলা হচ্ছে কি, যদি পরিবারের ভূমিকা খারাপ হয়, সেই শিশুটার ধরো ট্যালেন্ট রয়েছে কি, যে সে ভালো নাচতে পারে, সে ঈশ্বর প্রদত্ত, তার মধ্যে ট্যালেন্ট রয়েছে, সে ভালো নাচতে পারে, কিন্তু সে কপালবশত এমন একটা পরিবারে জন্মেছে যেখানে নাচকে দেখা হয় খারাপ চোখে। সেই পরিবারের বক্তব্য হচ্ছে কি, যে আমাদের পরিবারের কেউ নাচবে না, নাচা খারাপ কাজ, নাচবে না। তাহলে স্বাভাবিকভাবে সেই শিশু নাচতে পারে, তার ট্যালেন্ট রয়েছে, কিন্তু সে নাচার সুযোগ পেল না। ঠিক আছে, তাহলে এটা ডেভেলপমেন্ট কি ভালো হলো? অবশ্যই হলো না, তাই না? তাই পরিবার কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল কিন্তু প্লে করে এই ক্ষেত্রে। ঠিক আছে, সেটাই লেখা রয়েছে। আর মনে রাখবে এই যে পরিবার বা ফ্যামিলি, এটা কিন্তু সামাজিকীকরণের প্রাথমিক মাধ্যম। ঠিক আছে, দেখো পরিবারই শিশু তার চিন্তা, আবেগ ও কর্মের অভ্যাস গঠন করে। মূলত শিশু চরিত্রের ভিত্তিপ্রস্তর রচিত হয় পরিবারেই। ঠিক আছে, পরিবারেই কিন্তু শিশু সবকিছু করে, এবং সবকিছুর প্রাথমিক উপাদানেই পরিবারই শুরু হয়। কিভাবে কথা বলতে হয়, নিজের আবেগকে কিভাবে প্রকাশ করতে হয়, সেগুলো সব শিশু কিন্তু পরিবারের হাত ধরেই শেখে প্রথমে। দেখো পরবর্তীতে আমরা যাই, এখানে দেখো একটা জিনিস, দেখো একটা ছবি দেখতে পাচ্ছি আমরা। দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা রয়েছে হ্যালো, এই যে এইটা হচ্ছে ফ্যামিলি। ঠিক আছে, এই যে দুজন, এরা হচ্ছে এই যে সবুজ টি শার্ট পরে যে রয়েছে এর মা বাবা। তো এখানে সে মা বাবাকে কি বলে সম্বোধন করছে, হ্যালো, ইয়ো। ঠিক আছে, এইসব বলে সে সম্বোধন করছে, যেটা মানে ইংরেজি ভাষার ক্ষেত্রে বন্ধুদেরকে এইভাবে সম্বোধন করা হয়। তো তাদের মা বাবা কি বলছে, যে অলওয়েজ রেসপেক্ট ইউর টিচার সন। ঠিক আছে, সবসময় সম্মান দিয়ে কথা বলার কথা বলছে, যে মা বাবা বলছে যে এইভাবে শিক্ষকদের সাথে কথা বলো না কখনো, যে হ্যালো, ইয়ো, এই যে
ওহে এইসব বলে তুমি কথা বলো না, সবসময় কি করবে, শিক্ষকদের রেসপেক্ট করবে। এই যে ভালো গুণের কথা শিক্ষকদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা কারা শেখাচ্ছে, মা বাবা শেখাচ্ছে। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে পরিবার পরিবার কি করছে এই শিশুর মধ্যে, এই যে গ্রিন কালারের এই শিশুর মধ্যে কি করছে, সামাজিকীকরণ বা সমাজের বিভিন্ন নিয়ম কানুনকে ভরে দিচ্ছে। সে শিখিয়ে দিচ্ছে পরিবারের লোকজন কিভাবে শিক্ষকের সাথে কথা বলতে হয়, সেটা কিন্তু শিখিয়ে দেওয়া হচ্ছে, তাই না? তাহলে এখান থেকেই বুঝতে পারলাম পরিবার কিন্তু প্রাইমারি এজেন্সি অফ সোশ্যালাইজেশন। আচ্ছা, এখানে এবার দুটো জিনিস হয়। পরিবার থেকে শিশু যে ধরনের শিক্ষা পায়, দেখো মূলত পরিবার থেকে শিশুরা দুই ধরনের শিক্ষা পায়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে সরি, শিক্ষা মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে অপ্রথাগত, একটা হচ্ছে প্রথাগত। এবার পরিবার থেকে যে শিক্ষাটা পায় সেটা সবসময় কিন্তু অপ্রথাগত, মনে রাখবে। অপ্রথাগত শিক্ষার উৎস হচ্ছে পরিবার। এবার তোমাদেরকে জানা দরকার কোনটা অপ্রথাগত শিক্ষা, কোনটা প্রথাগত শিক্ষা। তো দেখো, ধরো তোমাকে বলা হলো যে উম, ধরো বলা হলো কি যে কিভাবে কিভাবে একটা উম, তাঁত তাঁত মেশিন দেখেছো তো আশা করি সবাই, তাঁত মেশিন যেটা দিয়ে তাঁত বোনা হয়। তো বলা হলো কিভাবে একটা তাঁত মেশিন সারানো যায়। অনেক জায়গায় সারানোকে বাগানো বলা হয়, তাই না? সারানো বাগানো মানে মেন কথা রিপেয়ার করা যায় কিভাবে, কিভাবে একটা তাঁত মেশিন যেটা খারাপ হয়ে গেছে সেটাকে রিপেয়ার করা যায়। বা ধরো তোমার গ্যারেজ রয়েছে, মোটর বাইকের উদাহরণ দিয়ে ভালো বুঝবে। তো বাইকের গ্যারেজ রয়েছে, বাইক খারাপ হয়ে গেছে, এবার তোমাকে বলা হচ্ছে কিভাবে এই বাইকের ইঞ্জিন রিপেয়ার করা যায়, রিপেয়ার কিভাবে করবে, ঠিক আছে? হাউ টু রিপেয়ার, এটাকে তুমি দুই ভাবে শিখতে পারো। একটা হচ্ছে তুমি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়েছো, মোটা মোটা ইংরেজির বই পড়ে শিখতে পারো যে এইভাবে আমরা বাইকের ইঞ্জিনটাকে রিপেয়ার করতে পারবো। আরেকটা রয়েছে কি, যে তুমি কখনো হয়তো দেখবে গ্যারেজে এমন ছেলে রয়েছে সে কখনো পড়াশোনাই করেনি, ঠিক আছে, সে ইংরেজির অ আ ক খ এবিসিডি, ইংরেজির এবিসিডি চেনে না, কিন্তু সে বাইকের ইঞ্জিন রিপেয়ার করে দিচ্ছে। আরেকটা দেখবে কোনো ছেলে রয়েছে সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে রয়েছে, সে কিন্তু পারছে না গো, বা সে পারলেও তার অনেক সময় লাগছে। তো এই যে যে জিনিসগুলো আমরা দেখে দেখে শিখে যাই, যেমন ধরো ধরো এক্স নামক একটা ছেলে, যে জেলে পরিবারের ছেলে, জেলে অর্থাৎ তার বাবা, তার দাদু তারা কি করে মাছ ধরে। ওয়াই নামক একটা ছেলে যে তাঁতি পরিবারের ছেলে, অর্থাৎ তার বাবা, তার দাদু, তার মা এরা কি করে, তাঁত বোনে। তো স্বাভাবিকভাবে এই জেলে পরিবারের যে ছেলে এক্স, সে এই যে মাছ ধরার টেকনিক সেটা কি থেকে শিখবে, তার পরিবার থেকে শিখে যাবে, তার বাবা মায়ের কাছ থেকে শিখে যাবে কিভাবে জাল বুনতে হয়, কখন মাছ ধরতে হয়, ঠিক জলাশয়ের কোন জায়গাটায় মাছ বেশি থাকতে পারে, কোন সিজনে মাছ বেশি ধরা দেয়, ঠিক আছে? এই সমস্ত কিছু এই যে এক্স নামক ছেলেটা সে কিন্তু তার পরিবার থেকে শিখে যায়, সে দেখে শিখে যায়। তো এই সমস্ত জিনিস যেগুলোর নির্দিষ্ট কোনো সিলেবাস নেই, নির্দিষ্ট কোনো এক্সামিনেশন হয় না, নির্দিষ্ট কোনো টাইম লিমিট নেই, সেই সমস্ত ধরনের শিক্ষা অপ্রথাগত শিক্ষার অন্তর্ভুক্ত। যেমন কিভাবে মাছ ধরতে হয় সেটা তুমি ধরো তোমার বাবা মাকে দেখে শিখে গেলে, কিভাবে রান্না করতে হয়, স্বাভাবিকভাবে কিভাবে ধরো রান্না করতে হয়, চিকেন কিভাবে রান্না করবে, আলু পোস্ত কিভাবে রান্না করবে, ঠিক আছে, ডাল ভাত কিভাবে রান্না করবে, এগুলো তুমি তোমার মাকে দেখে শিখে গেলে। তো এইগুলো সবকিছু অপ্রথাগত শিক্ষা। আর যখন যখন তুমি কোনো একটা কলেজে ভর্তি হলে, সেখানে কি হচ্ছে, ডাল ভাত কিভাবে রান্না করতে হয় এটা রয়েছে তোমার সিলেবাসে, এটার উপর একটা নির্দিষ্ট বই রয়েছে, টিচাররা এসে নির্দিষ্ট টাইমে এসে পড়িয়ে যাচ্ছেন, 40 মিনিটের একটা পিরিয়ড নিচ্ছেন, 50 মিনিটের একটা পিরিয়ড নিচ্ছেন, পরীক্ষা নেওয়া হচ্ছে, এটার উপরে এক্সামিনেশন নেওয়া হচ্ছে, এটার উপরে নাম্বার দেওয়া হচ্ছে। এইটা যখন হচ্ছে, রান্না করা কিভাবে শেখাচ্ছে সেটাকে এই পরীক্ষার মাধ্যমে যখন শেখানো হচ্ছে, সেটা প্রথাগত শিক্ষার মধ্যে আসছে। তাহলে আমাদের স্কুলে যত রকমের শিক্ষা দেওয়া হয়, সমস্ত শিক্ষাগুলোর বেশিরভাগ হচ্ছে প্রথাগত শিক্ষা, যেগুলোর একটা নির্দিষ্ট টাইম লিমিট থাকে, একটা নির্দিষ্ট এক্সামিনেশন হয়, একটা নির্দিষ্ট সিলেবাস থাকে। আর পরিবার থেকে আমরা যে শিক্ষা পাই সেটা হচ্ছে অপ্রথাগত শিক্ষা, ঠিক আছে? অপ্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য কি, এর নির্দিষ্ট কোনো টাইম লিমিট নেই, এর নির্দিষ্ট কোনো সিলেবাস নেই, এর নির্দিষ্ট কোনো পরীক্ষা নেই, ঠিক আছে? তাহলে অপ্রথাগত শিক্ষার মূল উৎস হলো, মনে রাখবে, পরিবার। আর প্রথাগত শিক্ষার মূল উৎস হলো কি, বিদ্যালয় হতে পারে, বা উচ্চ বিদ্যালয় হতে পারে, পুস্তক হতে পারে, বা অন্য কিছু হতে পারে, এনি হাউ, ঠিক আছে? পরিবার হলো অপ্রথাগত শিক্ষার মূল উৎস,
অপ্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসে, এগুলো তো বলেই দিলাম যে এর নির্দিষ্ট কোনো সিলেবাস থাকে না, এর নির্দিষ্ট কোনো সময়সীমা থাকে না, এই ধরনের শিক্ষা দেওয়ার পর কখনো কোনো পরীক্ষা নেওয়া হয় না, অভিক্ষা এক্সামিনেশন হয় না, ঠিক আছে। তো এতদূর হলো আজকের ক্লাস, ঠিক আছে, এতদূর অবধি থাকছে সামাজিকীকরণ। তো তোমাদের মোটামুটি কারোর কোনো অসুবিধা আছে কিনা একবার বলবে, আমি একবার দেখে নিচ্ছি চ্যাট বক্সে। শিশুর সামাজিকীকরণ শুরু হয় কত বছর বয়স থেকে? এখানে উত্তর হবে 3 বছর বয়স, ঠিক আছে রীতা, 3 বছর বয়স থেকে একটা শিশুর প্রকৃত সামাজিকীকরণ শুরু হয়। ভেরি গুড। ওকে, আচ্ছা, আশা করি আমি বোঝাতে পেরেছি, যেটুকু বোঝানোর চেষ্টা করলাম আশা করি বোঝাতে পেরেছি। আমি চেষ্টা করব সবসময় তোমাদেরকে একদম সমস্ত কঠিন টপিকগুলোকে জলের মতো বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে, এটাই আমার মেন টার্গেট থাকবে, সমস্ত টপিককে জলের মতো করে বুঝিয়ে দেওয়ার। আচ্ছা, ঠিক আছে, ওকে। নেক্সট আরেকদিন তোমাদের সাথে দেখা হবে, আমি ম্যাথামেটিক্সের পেডাগজি যে ডেমোস্ট্রেশন দিতে আসবো এখানে, তখন আবার দেখা হবে। খুব ভালো লাগলো তোমাদের সাথে ক্লাস করে, তাহলে ক্লাসটা এখানে শেষ করছি। আশা করি বোঝাতে পেরেছি, যদি কারোর কোনো প্রবলেম হয় ঠিক আছে জানাতে পারো, অবশ্যই আমরা সলভ করব, ঠিক আছে। আর যাদের যাদের ভালো লাগলো, মনে হলো হ্যাঁ উপকার হবে পড়লে, অবশ্যই কিন্তু এই ব্যাচ কোর্সটা বাই করে নিতে পারো। তারপর মোটামুটি সারা বছর আমরা থাকবো তোমাদেরকে 24x7 গাইডেন্সের জন্য, সমস্ত রকম সুযোগ সুবিধা সমস্ত কিছু দেওয়ার জন্য আমরা অলওয়েজ কিন্তু সবসময় থাকবো তোমাদের সাথে। পিটি অ্যান্ড টেটের মধ্যে পার্থক্য কি স্যার? পিটি মানে কি বলছো রাকিব? পিটি মানে কি বলতে চাইছো বুঝলাম না। পিটি মানে কি বলতে চাইছো রাকিব, তোমার কথাটা বুঝতে পারলাম না আমি। পিআরটি বলা হয় প্রাইমারি রিক্রুটমেন্টটাকে, পিটি মানে কি বললে? আম, বই বললাম যেটা ডিএলএড এর ফার্স্ট ইয়ারে যেটা রয়েছে দেবাশিস পাল স্যারের বই সাদা রঙের, ওটা থেকে শুরু করো। আর যাদের বেসিক ক্লিয়ার রয়েছে তারা দেবাশিস পালের আর একটু প্রো ভার্সনের বই রয়েছে, দোকানে যাবে সিডিপির বই বলবে, অনেকটা মোটা করে, প্রায় 600 টাকার কাছাকাছি দাম দেখবে, ওটা নিতে পারো। আর যারা একদম শুরু করছো তারা ডিএলএড এর ফার্স্ট ইয়ারের বইটা থেকে শুরু করবে। ও আচ্ছা, হ্যাঁ, এনসিটির যে নতুন নিয়ম ওটা বলছো রাকিব, হ্যাঁ ওটা হচ্ছে 9, 10, 11, 12 এর জন্য তোমাকে প্রথমে এই যে পিটি ক্র্যাক করতে হবে, অর্থাৎ এরকম একটা টেট পরীক্ষা আগে ক্র্যাক করতে হবে, তারপরে তোমার সাবজেক্ট অনুযায়ী সেখানে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে, তারপরে তোমার মেরিট হবে ওখানে। ওকে, ঠিক আছে, কবে ক্লাস হবে আবার জানিয়ে দেওয়া হবে তোমাদেরকে। আশা করি আজকের ক্লাস ভালো লাগলো, তাহলে আমি শেষ করছি ক্লাসটা এখানে। সকলকে গুড নাইট, সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, অভিনন্দন, ঠিক আছে, টাটা সবাইকে।